আপনি নাকি রাহুল এবং মাধবীলতার কথা মতো সুরঞ্জনাকে চাপ দিতেন টাকার জন্য, আর টাকা না দিলে তাকে মারধর করতেন। এইসব প্রশ্নের উত্তর দিতেই তো আমি লোকাল থানায় গিয়েছিলাম। ওরাই বলল এসআইটি কেসটা দেখছে, তাই আমি এখানে এসেছি। আপনাকে তো আমরা খুঁজছিলাম, আর আপনি নিজে এখানে চলে এসেছেন। এর মধ্যে কোনো চালাকি নেই তো মিস্টার বোস? যার জন্য এত কিছু, সেই যখন ফাঁকি দিয়ে চলে গেল, আর কার সাথে চালাকি করবো ডিসিপি সাহেব? আর কেনই বা করব? সুরঞ্জনাকে ভালোবাসেন বলে, নাকি সোনার ডিম পাড়া হাঁসটা চলে গেছে বলে এত দিশেহারা হয়ে পড়ছে? আমার বা আমার পরিবারকে জানলে এই প্রশ্নটা আপনার মনে আসতো না স্যার। টাকার অভাব আমার কোনোদিনও ছিল না, আজও নেই। মানে হলো, টাকা চাওয়া তো দূর, বরং সুরঞ্জনার স্ট্রাগল পিরিয়ডের সময় আমি ওকে টাকা দিয়ে হেল্প করেছিলাম। আর মাঝে তো একটা সিনেমা প্রডিউস করবো বলে। থাক থাক সেসব কথা। হ্যাঁ থাক সেসব কথা। আগে আপনি বলুন, গায়ে হাত তুলতেন কেন? আচ্ছা স্যার, একটা কথা আপনারা বলুন তো, কাউকে সত্যিই ভালোবাসলে তাকে মারধর কি করা যায়? আর আমি যদি সুরঞ্জনাকে ভালো নাই বা বাসতাম, তাহলে এখানে চলে এলাম কেন? ওর এইভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না স্যার। আমি ওর মৃত্যুর কারণটা জানতে চাই, আর সেটা জানতেই তো আমি এখানে এসেছি। আপনার বাড়ি থেকে আপনাদের এই সম্পর্কটাকে কি মেনে নিয়েছিল? না, আমার বাড়ি থেকে ওর এই সিনেমার নায়িকা হওয়ার ব্যাপারটা মেনে নেয়নি। আমিও প্রথম সুরঞ্জনাকে বারণ করেছিলাম, কিন্তু সুরঞ্জনা কিছুতেই কথা শুনতো না। ওর অনেক স্বপ্ন ছিল, ও অনেক বড় হবে, অনেক নাম করবে। আমি ওকে শেষের দিকে অনেক উৎসাহ দিতাম, কিন্তু তারপর মেয়েটা কেমন যেন পাল্টে যেতে লাগলো। ফোন করলেই কাঁদতো। একদিন নিজে থেকেই ফোন করে বলল ও নাকি খারাপ হয়ে গেছে, ও নাকি আমার ভালোবাসার যোগ্য নয়। তারপরে আপনি আর ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? বলার সুযোগ পাইনি ম্যাডাম। তার আগেই সুরঞ্জনা আমার সাথে সম্পর্কটা শেষ করে দেয়। 1 মিনিট স্যার। ম্যাম, আমরা খুব সুখী ছিলাম স্যার। সারা জীবন সুখে থাকবো বলে আমরা একে অপরকে কথাও দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কার যেন নজর লেগে গেল। কিন্তু সুরঞ্জনা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো আপনার সাথে ছবি নেই কেন? ও তো পাবলিক ফিগার, তাই সুরঞ্জনাই বলেছিল যে ওর সাথে আমার ছবিগুলো ডিলিট করে দিতে। আমরা দুজনেই এই ব্যাপারটা নিজেদের মধ্যে রাখতে চেয়েছিলাম। সেদিন আপনাকে উনি অনেকবার কল করেছিলেন? সেই সময় আমি একটা মিটিংয়ে ছিলাম, কিন্তু তারপরে ওকে যখন কল করেছিলাম, ওর ফোনটা সুইচ অফ বলছিল। আর একটা কথা, মৃত্যুর আগের দিন সুরঞ্জন আমাকে একটা মেসেজ করেছিল, ওর সবকিছু ছেড়ে ফিরে আসতে চায়। আগে যখন সুরঞ্জনা আপনাকে ছেড়ে যেতে চাইছিল, আপনি কারণ জানতে চাননি? হ্যাঁ, চেয়েছিলাম। ওটা আমার সিদ্ধান্ত নয়, তুমি আমাকে বাধ্য করিয়েছো এই সিদ্ধান্তটা নিতে। তুমি পুলিশকে বলো, তার কথা তুমি পুলিশকে বলো। আর এটাও বলো যে আমি একা নই, আমার মতো এরকম অনেক মেয়ে আছে, তাদের জীবনে নষ্ট হয়েছে ওই মানুষটার জন্য। কার কথা বলছো তুমি? কে সে? এনি সুরঞ্জনা খারাপ হয়ে গেছে, এই কথাটার মানে কি? আমি পরে খবর পেয়েছি, সুরঞ্জনাও আমাকে বলেছে
ওকে দিয়ে জোর করে ওর খারাপ ছবি তোলা হয়েছে। আবার একজন ওকে বাধ্য করেছে খারাপ ছবিতে কাজ করতে। কে বাধ্য করেছে? সেটা বলতে পারবো না, তবে আমার আন্দাজ একজন মহিলা বস, কেউ একজন ম্যাডাম আছে যে এইসব কারবার চালায়। দেবু, তুমি স্টেটমেন্ট রেকর্ড করে নাও। আর মিস্টার বোস, মাথায় রাখবেন আপনাকে হয়তো এখানে আবার আসতে হবে। কোনো অসুবিধা নেই স্যার, চল আসি স্যার। কি হচ্ছে স্যার, হাসছেন? একটা গানের কথাগুলো মনে পড়ে গেল। তুমি যে ঘরে কে তা জানতো? মানে স্যার কি বলেন, কিছুই তো বুঝলাম না। ধরো তুমি খুনের মতো গহীন একটা অপরাধ করেছো, অন্য কেউ না জানলেও তোমার মাথায় তো সারাক্ষণ এটা চলবে। ডেফিনেটলি সারাক্ষণই চলবে। সবসময় মনে হবে যে কেউ যদি জেনে যায় আমি খুন করেছি, মানে সবসময় একটা টেনশনের মধ্যে থাকবো যে আমার অপরাধ যদি বাইরে বেরিয়ে যায়। আর সেটাই তোমাকে সবার সন্দেহের আবর্তে নিয়ে আসবে, যেরকমটা এই কেসে হয়েছে। খুনি আছে আর সে নিজেই ধরা দিতে চাইছে। মানে সেটা কিভাবে স্যার? ভেবে দেখো তো, যারা আমাদেরকে প্রবালের বর্ণনা দিয়েছিল সেটা খুবই সাধারণ। না আছে নাম, না পরিচয়, কিছুই নেই, না ঠিকানা। অথচ আসল প্রবালের সঙ্গে তার কোনো মিলই নেই। ওই লাভারের চক্করে পড়ে